This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মিমি, এবার আমরা বিস্তারিত খবর একটু নজর রাখি। আমরা তো গুরুত্বপূর্ণ খবরগুলো আপডেট আপনাদের জানালাম, কিন্তু এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট বা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। প্রশ্নটা হলো যে লোকসভা নির্বাচনের আগেই কি তাহলে সিএএ কার্যকরী হয়ে যাবে? প্রশ্ন করছি তার কারণ আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগেই বিজ্ঞপ্তি জারি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এএনআই সংবাদ সংস্থার সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট এই মুহূর্তে, তার কারণ এই বিষয়টাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু প্রসিডিওর আছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মার্চ মাসের মধ্যে সিএ কার্যকরের সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হিসেবে যেটা জানা যাচ্ছে সেটা আপনাদের জানাবো, তা হলো সিএএ নিয়ে যে পোর্টাল তৈরির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে, সেই পোর্টাল তৈরির কাজও নাকি সম্পূর্ণ হয়ে গিয়েছে। ফলে এই মুহূর্তে এই গোটা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে লোকসভা নির্বাচনের আগেই দেশে এই সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর হবে। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কাজ শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতিবাদে। সেটা ধরা পড়ে গেছে। এগুলো সব হচ্ছে এই সিএ এনআরসি করার আগে স্টেজ। যেভাবে সিএ লাগু করার চেষ্টা হচ্ছে আমরা উদ্বিগ্ন, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন এ নিয়ে প্রতিবাদ চালিয়ে যাবে। ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা বা প্রতিহিংসার রাজনীতি করতে দেয়া এসব এখানে চলবে না। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যবাবু, সিএএ কি নির্বাচনের আগেই চালু হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনার কথা উঠে আসছে, তার কারণ বিজ্ঞপ্তি জারি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই নিয়ে খবর এএনআই সূত্রে, কি বলবেন? দেখুন, ধর্মের ভিত্তিতে মানুষকে যেভাবে কার্যত কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। ভারতবর্ষটা সবার। এই ভারতবর্ষে পারসিকিউশন কি শুধুমাত্র ধর্মের ভিত্তিতে হয়? রাজনৈতিক কারণে কি পারসিকিউশন হয়নি? এই প্রশ্নে তো বহু বিবাদ থেকে যাচ্ছে যে মায়ানমারের বিষয় কি হবে, তামিলদের বিষয় কি হবে। শুধুমাত্র একটা সম্প্রদায়ের মানুষকে নিয়েই উন্মাদনা সৃষ্টি করা বিজেপির এই যে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা এবং তাতে ভোটের ফায়দা তোলা, নির্বাচন আসলে সিএএ মনে পড়ছে আর অন্যান্য বিষয়গুলো সব ধামাচাপা পড়ে যাচ্ছে। সারা কেন্দ্রীয় সরকারের রুটি রুজি রোজগারের যে প্রতিশ্রুতি, তার ব্যর্থতা, সেগুলো ঢাকা পড়ে যাচ্ছে। তাহলে এইসব নিয়ে মানুষকে ভোটের ময়দানে মানুষকে উন্মাদনা সৃষ্টি করে ভোটকে কুড়োনোর যে প্রচেষ্টা, এটাকে ধিক্কার জানাই আমরা। ধন্যবাদ আপনাকে। এনাও এই নিয়ে কি বলেছেন দিলীপ ঘোষ, আসুন আমরা শুনি। দেখুন, মাননীয় গৃহমন্ত্রী বলেছেন যে যথাসময়ে সিএ লাগু হবে। তিনি আইন এনেছেন, পাশ করিয়েছেন, পুরো তৈরি করেছেন, রুলও তৈরি করেছেন। তার উপরে ভরসা রাখা উচিত। যখন বলেছেন লাগু হবে, এখন কবে লাগু হবে সময় বলে দেবে। তুমি সাম্প্রতিককালে আমরা দেখলাম যে আদালতের কাছে বেশ কয়েকবারে রাজ্য সরকার কিন্তু ধাক্কা খেতে হয়েছে। এখন সাম্প্রতিকতম যেটা দেখলাম যে জোড়া ধাক্কা। কেন বললাম জোড়া ধাক্কা? তার কারণ একদিকে নিরাপদ সর্দারকে জামিন, অন্যদিকে ধর্নার অনুমতি সুকান্ত মজুমদারকে। একই দিনে কিন্তু এবার আদালতে জোড়া ধাক্কা খেয়ে অস্বস্তিতে পড়তে হলো রাজ্য সরকারকে। কয়েকটা শর্ত দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে বুধবার থেকে দুদিনের ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনেই ধর্না, জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। সারা দেশে আইপিসি চলে, কিন্তু পশ্চিমবঙ্গে পিসির আইন চলে। আইটাকে বাদ দিয়ে দিয়েছে তারা। আমার মনে হয় কলকাতা হাইকোর্ট আরেকবার থাপ্পড় মেরেছে কলকাতা পুলিশকে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কলকাতা ধর্নার অনুমতি। সন্দেশখালী প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের জামিন। একই দিনে আদালতে জোড়া ধাক্কা রাজ্য সরকারের। সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে আন্দোলন তীব্র করছে বদ্ধ শিবির। নেওয়া হয়েছে একের পর এক কর্মসূচি। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি নিয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, সেনাবাহিনীর তরফে অনুমতি থাকার পরও অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এরপর আদালতে যায় পদ্ম শিবির। বুধবার ও বৃহস্পতিবার বিজেপিকে ধর্নার অনুমতি দিল আদালত। তবে এর সঙ্গে কিছু শর্ত জুড়ে দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। গান্ধী মূর্তির পাদদেশে 150 জনকে নিয়ে ধর্ণা দিতে পারবেন তারা। মাইক ব্যবহার করা যাবে না। কোনো সমস্যা হলে দায় বর্তাবে মামলাকারী। নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের।
আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। আদালতের নির্দেশ মেনে আমরা কলকাতায় ধর্ণা চালাবো। আদালত যা যা বেঁধে দিয়েছেন, 100 জনকে নিয়ে ধর্ণা করতে হবে, মাইকের ব্যবহার করা যাবে না, আমরা সমস্ত কিছু মেনে নিয়ে আমরা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ধর্ণা চালাবো। আদালত থেকে অনুমতি পেলেও বিজেপির ধর্ণা নিয়ে কটাক্ষ চড়ে দিয়েছে তৃণমূল। নাটক করতে গিয়ে মহাত্মা গান্ধীর পাদদেশে বসতে হবে, আদালত বলে দেয় ওনাদের সুবিধা হলো, কারণ ওনাদের তো কর্মসূচিতে 150 জনের বেশি লোক হয়ও না, তো সুতরাং লোকবল দেখাবার আর প্রশ্ন রইল না। সাংগঠনিক দুর্বলতাটা আদালতের রায় দিয়ে তারা কাটিয়ে দিতে পারবেন। বিজেপি 3 দিনের ধর্ণা দিতে চাইলেও আদালত 2 দিন অনুমতি দিয়েছে। আদালত জানিয়ে দেয় জমায়েত হওয়া এবং ধর্ণা সাংবিধানিক অধিকার। গেরুয়া শিবিরের প্রশ্ন, সাংবিধানিক অধিকার বুঝতে কেন বারবার আদালতে ছুটতে হবে? কোনো কর্মসূচি করতে গেলে আদালতই হবে শেষ ভরসা। শ্রাবন্তী সাহা রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তুমি যেটা কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, তার বাড়িতে এবার 2022-এর টেট উত্তীর্ণরা গিয়ে পৌঁছেছেন। কি সেখানকার পরিস্থিতি আমার সহকর্মী সোমা রয়েছে, সোমার কাছ থেকে জানবো। সোমা, এই মুহূর্তে কি পরিস্থিতি, তারা কি বলছেন? কুণাল ঘোষের সঙ্গে তাদের এখনো দেখা হয়েছে কি? হ্যাঁ দেখো, গতকাল কিন্তু আমরা দেখেছি 2022-এর টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু এপিসি ভবনের সামনে বিক্ষোভ করে এবং পুলিশের সঙ্গে তাদের বচসা হাতাহাতি সব ছবি আমরা দেখেছি। আজ তারা সকাল সকাল পৌঁছে গেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বাড়ির সামনে। এই মুহূর্তে আমি তোমাকে সেই ছবিটা দেখাতে যাই যে 6 জন প্রতিনিধি তারা এসেছেন। তাদের যে বক্তব্য যে তাদেরকে নিয়োগ দিতে হবে, লোকসভা নির্বাচনের আগে তাদেরকে নিয়োগ দিতে হবে। তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন কুণাল ঘোষের সাথে, কি হলো কথা, কি তারা চাইছেন সবটাই তাদের মুখ থেকে জেনে নেব। কি দাবি রয়েছে আপনাদের, এবং আপনারা তো আগে অ্যাপয়েন্টমেন্ট করেননি, আপনারা চলে এসেছেন, কি জানাবেন? শুনুন, অনেক দিন ধরেই আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে চেষ্টা করছি। উনি বিভিন্ন চাকরি প্রার্থীদের সাথে কথা বলেন এবং সুরাহা করার চেষ্টা করেন, কিন্তু আমাদের 2022-এর প্রাথমিক টেট পাসদের সাথে কোনোভাবেই দেখা করতে চাইছে না। উনি ভালো করেই জানেন যে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের ইন্টারভিউ নিতে কোনো বাধা নেই, কিছু বলার নেই বলে উনি হয়তো আমাদের সাথে দেখা করছে না। গতকাল আপনারা দেখলেন, তথা সারা বাংলা দেখলো, যে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ সল্টলেক করুণাময়ীতে কী অবস্থান বিক্ষোভ হয়েছে, একটা জনজোয়ারের সৃষ্টি হয়েছে। আমরা চাইছি আমাদের শুরুটা হোক। আমরা 2017 সাল থেকে 2022 এই 5 বছরে একটাই টেট হয়েছে রাজ্যে, সেটা টেটে আমরা কোয়ালিফাই করেছি। তাহলে আমাদের নিয়ে এইরকম মানে হচ্ছে কেন? কি কথা হলো? আপনি তো ফোন করছিলেন, কি কথা হলো? কুণাল বাবুকে দেখা করবেন? না, আমি ওনার পিএকে ফোন করেছিলাম, উনি জানালেন যে, আমি বললাম যে আমরা এখানে আধা ঘন্টা ধরে ওনার বাড়ির নিচে রয়েছি, আপনি অন্তত একবার ইনফর্ম করুন স্যারকে যে আমরা আছি, উনি যদি একটু সদিচ্ছা দেখান, একটু কথা বলেন, একটু সময় দেন। তো সেক্ষেত্রে পিএ বলছে আমি ওনাকে ডিস্টার্ব করতে পারবো না, ওনাকে এই মুহূর্তে আমি কিছু বলবো না, আমি বেলার দিকে ওনাকে জানাতে পারি। তো একটা জাস্ট বার্তা পৌঁছে দেবে, সেটাতেও যদি এত সমস্যা থাকে তাহলে কি করে হবে? মানছি আমরা এখানে এসছি, আমরা এর আগে তো অনেকবার জানিয়ে চেষ্টা করেছি যে স্যার একবার সময় দিন, উনি তো সময় দিচ্ছেন না বলে। তার মানে সময় তারা বলতে চাইছেন যে এর আগে বহুবার তারা নানা পদ্ধতিতে এইটুকু তাদের দ্বারস্থ হয়েছিল রাজ্য প্রশাসনে, কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্রের বাড়ির সামনে গিয়ে তারা তাদের দাবি জানাচ্ছেন। ধন্যবাদ সোমা। একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে, ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকুন।